নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্ষমতার বারান্দায় এই মুহূর্তে এক প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারতের সংসদে এক আইন পরিশোধনের বিল পাস হওয়াকে কেন্দ্র করে আমেরিকার রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ও প্যানিক দেখা যাচ্ছে। যে বিলে কোনো ধর্ম বা নির্দিষ্ট সম্প্রদায়ের নাম উল্লেখই নেই, সম্পূর্ণ নিরপেক্ষভাবে দেশের অভ্যন্তরীণ আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে, সেই বিলটিকে মার্কিন রাজনীতিকরা সরাসরি অ্যাটাক অন ক্রিশ্চান বলে আখ্যা দিচ্ছেন। শুধু তাই নয়, সরাসরি ভারতের বিরুদ্ধে এক প্রকার হুমকির সুরে চাপ সৃষ্টি করা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের একটি অভ্যন্তরীণ বিলে মার্কিন যুক্তরাষ্ট্রে এত ছটপটানি কেন? ট্রাম্প ক্যাম্পের ঘনিষ্ঠ প্রভাবশালী কংগ্রেস সদস্যরা হঠাৎ ভারতের ওপর এতটা ক্ষিপ্ত হয়ে উঠলেন কেন? আজ আমরা কোনো অনুমানের উপর ভিত্তি করে কথা বলবো না। নিটোল ভূরাজনৈতিক ও আইনি তথ্য প্রমাণ নিয়ে সম্পূর্ণ বিষয়টির নিরপেক্ষ ও জাতীয়তাবাদী নিউজ অ্যানালিসিস করব। সরাসরি আজকের প্রধান খবরে যাওয়া যাক। ভারতের প্রস্তাবিত ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট সংশোধনী বিল 2026 সংসদ থেকে পাশ হওয়া আটকানোর জন্য অল আউট প্রেশার ক্যাম্পেইন শুরু করেছে আমেরিকা। সম্প্রতি রিপাবলিকান কংগ্রেসম্যান রেলি মুরে এক তীব্র বিবৃতি জারি করে ভারতকে সতর্ক করে দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, ভারত সরকার যদি নতুন এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল পাস করে, তবে ইন্ডিয়া ইউএস বাইল্যাটারাল টাইজ বা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর তার অত্যন্ত মারাত্মক প্রভাব পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, এই বিলের মাধ্যমে ভারত সরকার নাকি সে দেশের চার্চ এবং ধর্মীয় সংস্থাগুলোর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে। শুধু রেলি মুর একা নন, ইউএস সেনেট ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান জিম রিচ থেকে শুরু করে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সবাই ভারতের এই অভ্যন্তরীণ আইনি পদক্ষেপ বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেছে। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সম্প্রতি ভারতে এসেই কলকাতার মাদার টেরেজার দাতব্য সংস্থায় গিয়ে বৈঠক করেছেন, যার এফসিআরএ লাইসেন্স পূর্বে কিছু অনিয়মের কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। আমেরিকা থেকে একটানা ভারতকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে ভারতে বিশেষ অনুদান নিয়ন্ত্রণ করার এই পদক্ষেপ বিশ্বব্যাপী আন্তর্জাতিক সম্পর্ককে সংকটে ফেলবে। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ খবরটি শোনার পর আমাদের প্রত্যেকের মনে বেশ কিছু মৌলিক প্রশ্ন তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক। ভারতের সংসদ যখন একটি সম্পূর্ণ সেকুলার বা ধর্মনিরপেক্ষ আইন তৈরি করছে, যেখানে দেশের আর্থিক সুরক্ষা বজায় রাখার কথা বলা হয়েছে, সেখানে আমেরিকা এতে ধর্মীয় কোণ বা রিলিজিয়াস অ্যাঙ্গেল টানছে কেন? বিগত 40 থেকে 50 বছর ধরে মার্কিন এভাঞ্জেলিক্যাল নেটওয়ার্ক বা মিশনারি গোষ্ঠীগুলো থেকে হাজার হাজার কোটি টাকা ভারতে এসেছে। সেই টাকার আসল গন্তব্য কোথায় ছিল? যে বিদেশি অর্থ ভারতে সামাজিক উন্নয়ন বা স্বাস্থ্যসেবার নামে এসেছে, তা দিয়ে কিভাবে হাজার হাজার একরের কমার্শিয়াল সম্পত্তি, রাবার বাগান এবং প্রাইভেট হসপিটাল তৈরি হলো? ভারত সরকার সেকশন 15 এবং নতুন চ্যাপ্টার 3A সংশোধন করে যখন বিদেশি টাকার এই কালো রূপ বন্ধ করতে চাইছে, ঠিক তখনই কেন ওয়াশিংটনে এত বড় ধরনের কম্পন শুরু হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং ভূরাজনীতির গভীর সমীকরণে। আসুন আমরা এবার বিস্তারিত জিওপলিটিক্যাল অ্যানালিসিসে প্রবেশ করি। বিষয়টি আরও গভীরভাবে বুঝতে হলে আমাদের সরাসরি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর রিপোর্টের দিকে নজর দিতে হবে। আপনারা স্ক্রিনে যে খবরের হেডলাইনটি দেখতে পাচ্ছেন, এটি একটি খ্যাতনামা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মার্কিন কংগ্রেসম্যান রেলি মুরে বলেছেন যে ভারতে সেন্ট থমাসের সময় থেকে প্রায় 2000 বছর ধরে খ্রিস্টান সম্প্রদায় বসবাস করছে, কিন্তু বর্তমান এফসিআরএ অ্যামেন্ডমেন্ট রুলস পাস হলে সরকার চার্চের সম্পত্তি কবজা করে নেবে। এখন আমাদের বোঝা দরকার, এই রেলি মুরে আসলে কে? তিনি আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া থেকে নির্বাচিত একজন প্রভাবশালী রিপাবলিকান রাজনীতিক এবং ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তার মূল রাজনীতি দাঁড়িয়ে রয়েছে আন্তর্জাতিক খ্রিস্টান ন্যাশনালিজম এবং ভোট ব্যাংক রাজনীতির উপর। পূর্বে নাইজেরিয়ায় যখন মুসলিম চরমপন্থীদের সঙ্গে আঞ্চলিক সংঘাত তৈরি হয়েছিল, তখন রেলি মুরে নাইজেরিয়া সরকারের ওপর ইকোনমিক স্যাংশন, এমনকি মার্কিন কাইনেটিক মিলিটারি অ্যাকশনের দাবি তুলেছিলেন। নাইজেরিয়াতে যে গেম প্ল্যান বা টেমপ্লেট আমেরিকা সফল করার চেষ্টা করেছিল, ঠিক একই টেমপ্লেট তারা ভারতের ওপর প্রয়োগ করার চেষ্টা করছে। ইউএস কংগ্রেসের একটি শক্তিশালী লবিং গ্রুপ
প্রতিনিয়ত চেষ্টা করছে যাতে ভারতের সার্বভৌম আইনকে আন্তর্জাতিক মঞ্চে একটি মানবাধিকার ও ধর্মীয় নির্যাতনের কেস হিসেবে দাঁড় করানো যায়। কিন্তু ভারতের জাতীয় স্বার্থ কি কোনো বিদেশি লবির হুমকিতে বিকিয়ে যেতে পারে? একেবারেই নয়। আমেরিকার রাজনীতি এবং আন্তর্জাতিক মিশনারি নেটওয়ার্কের এই আতঙ্কের মূল কারণ বুঝতে হলে আমাদের ভারতের ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা FCR এর ইতিহাস ও তার আইনি ফাঁকফোকর বুঝতে হবে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী বিগত এক দশকে ভারতে প্রায় 20,000-এরও বেশি NGOর FCR লাইসেন্স বাতিল করা হয়েছে এবং প্রায় 15,000-এরও বেশি NGOর বিদেশি অনুদান গ্রহণের অনুমতি রিনিউ করা হয়নি। ভারতের সংবিধান ও আইন খুব স্পষ্ট। বিদেশ থেকে কোনো সংস্থা বা ব্যক্তি যদি ভারতে অনুদান পাঠায় তবে সেই টাকা নির্দিষ্ট জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো রোগের চিকিৎসার জন্য বা শিক্ষার জন্য বৈদেশিক অনুদান আনেন তবে তা সেই কাজেই খরচ করতে হবে। বিদেশি টাকা ব্যবহার করে ভারতে রাজনৈতিক প্রোপাগান্ডা চালানো, দেশের মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেমন কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জন্য আন্দোলন করানো কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ বা ধর্ম পরিবর্তন করানোর ভারতীয় আইনে সম্পূর্ণ অবৈধ। আগে কি হতো? 2010 সালে যখন ইউপিএ সরকার FCR সংশোধন করে সেকশন 15 যুক্ত করেছিল তখন বলা হয়েছিল যে কোনো সংস্থা আইন ভাঙলে তাদের বিদেশি টাকার তৈরি বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। কিন্তু সেখানে বড় একটি আইনি লুফোল বা ফাঁক রেখে দেওয়া হয়েছিল। সেই ফাঁকটি কী ছিল? আইন বা সেকশনে বলা হয়েছিল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, কিন্তু সেই সম্পত্তি সরকার কিভাবে টেক ওভার করবে, কিভাবে তা চালাবে তার কোনো সুনির্দিষ্ট অবকাঠামো বা অপারেশনাল প্রসিডিওর উল্লেখ করা ছিল না। একজন হোম সেক্রেটারি বা সরকারি কর্মকর্তার পক্ষে রাতারাতি একটি বিশাল প্রাইভেট হাসপাতাল বা কলেজ বন্ধ করে দেওয়া বা চালানো সম্ভব ছিল না। এই ফাঁকফোকরের সুযোগ নিয়ে এতদিন ধরে বিদেশি ফান্ডের উপর ভরসা করে বিশাল সাম্রাজ্য তৈরি করা হয়েছিল। এবার চলুন আমরা দেখে নিই 2026 সালের নতুন সংশোধনী বিলে ভারত সরকার ঠিক কী পরিবর্তন আনছে যা আমেরিকার ঘুম উড়িয়ে দিয়েছে। আপনারা স্ক্রিনে PRS লেজিসলেটিভ রিসার্চ এবং ভারতের প্রধান আইনি পর্যালোচনা সংস্থার যে রিপোর্টটি দেখছেন তা থেকে বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে যায়। ভারত সরকার 2026 সালের এই সংশোধনী বিলে একটি সম্পূর্ণ নতুন ডেডিকেটেড চ্যাপ্টার 3A অন্তর্ভুক্ত করছে। এই চ্যাপ্টার 3 এর কাজ কি? এতদিন ধরে যে 20,000 সংস্থার লাইসেন্স বাতিল করা সত্ত্বেও তাদের হাজার হাজার কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যাচ্ছিল না, এবার সরকার একজন ডেজিগনেটেড অথরিটি বা প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করবে। যদি কোনো সংস্থা বিদেশি অনুদানের শর্ত লঙ্ঘন করে রাবার বাগান, মল বা কমার্শিয়াল বিল্ডিং বানিয়ে থাকে তবে সেই সমস্ত এস্টেট সরাসরি ভারত সরকারের কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার অধীনে চলে আসবে এবং সরকার দেশের স্বার্থে সেই সম্পদ ব্যবহার করতে পারবে। অর্থাৎ এতদিন ধরে বিদেশি টাকায় তৈরি হওয়া যে অবৈধ রিয়েল এস্টেট সাম্রাজ্য আইনি জটিলতার আড়ালে বেঁচেছিল তা এবার হাতছাড়া হতে চলেছে। আর ঠিক এই কারণেই ওয়াশিংটনের ক্যাপিটাল হিল থেকে শুরু করে আন্তর্জাতিক লবিং গ্রুপগুলো এত তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমেরিকান মিশনারি নেটওয়ার্কগুলো ঠিক কতটা গভীরে ডালপালা মেলেছিল তার একটি জীবন্ত উদাহরণ বা কেস স্টাডি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। স্ক্রিনে আপনারা গোস্পেল ফর এশিয়ার আন্তর্জাতিক নিউজের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই একক সংস্থাটির ইতিহাস দেখুন। অতীতে এরা বিদেশ থেকে প্রায় 6,000 কোটি টাকারও বেশি অনুদান পেয়েছিল, কিন্তু সেই বিশাল পরিমাণ টাকা জনকল্যাণে ব্যবহারের পরিবর্তে কেরালা সহ ভারতের বিভিন্ন প্রান্তে প্রায় 2,000 একরেরও বেশি বিশাল রাবার বাগান এবং অসংখ্য বাণিজ্যিক সম্পত্তি কেনার কাজে ডাইভার্ট করা হয়েছিল। 2020 সালে ভারতের আয়কর বিভাগ এদের প্রায় 66টি স্থানে অভিযান চালিয়ে 8 কোটি টাকারও বেশি হিসাব বহির্ভুক্ত নগদ অর্থ উদ্ধার করে। এর পাশাপাশি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই এই সংস্থার প্রধানের বিরুদ্ধে প্রায় $37 মিলিয়ন জালিয়াতির মামলা ফাইন করা হয়েছিল। 2017 সালে ভারত সরকার এদের FCR লাইসেন্স বাতিল করে দেওয়া সত্ত্বেও আইনের দুর্বলতার কারণে এদের তৈরি বিশাল সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়নি। ফলে তারা রাতারাতি আয়না চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি নতুন নাম দিয়ে পুরনো সম্পত্তি ব্যবহার করেই কাজ চালিয়ে যেতে পেরেছিল। ভারত সরকারের প্রস্তাবিত নতুন আইন এই ধরনের জালিয়াতি এবং বেআইনি সম্পদ তৈরির রাস্তা চিরতরে বন্ধ করে দেবে। এখানেই শেষ নয়। ভূরাজনৈতিক গবেষকদের মতে এটি মার্কিন ইভাঞ্জেলিক্যাল সংস্থাগুলোর একটি আন্তর্জাতিক কৌশলের অংশ, যাকে বলা হয় 10/14 উইন্ডো ডকট্রিন।
আপনি যদি পৃথিবীর মানচিত্রে 10 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের দিকে তাকান, তবে দেখবেন এই অঞ্চলের মধ্যেই ভারত, চীন, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য অবস্থিত। এই অঞ্চলে বহু সংস্কৃতি এবং অখ্রিস্টান ধর্মাবলম্বীদের বাস। বিগত 50 বছর ধরে মার্কিন সংস্থাগুলো শত শত বিলিয়ন ডলার অনুদান সংগ্রহ করেছে শুধুমাত্র এই অঞ্চলগুলোতে তাদের ধর্মীয় প্রভাব বিস্তার করার জন্য। আর এখন ভারত যখন এই বেআইনি বিদেশি ফান্ডের লাগাম টেনে ধরেছে, তখন তাদের পুরো 50 বছরের কৌশলগত বিনিয়োগ বড়সড় ঝুঁকির মুখে পড়েছে। বন্ধুরা, এবার আমাদের বুঝতে হবে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বর্তমান কৌশলগত অবস্থান ঠিক কোথায়। আমেরিকা আজ ভারতকে হুমকি দিচ্ছে যে ইন্ডিয়া ইউএস বায়োল্যাটারাল রিলেশনস বা দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটবে। কিন্তু ভারত কি 1990 সালের দুর্বল অর্থনীতির ভারত? একেবারেই নয়। আজকের ভারত একটি অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি। ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে কোনো দেশের সঙ্গে আপোষ করা হবে না। যে আমেরিকা নিজেকে বিশ্বজুড়ে গণতন্ত্র এবং আইনের শাসনের রক্ষক বলে দাবি করে, সেই আমেরিকা কিভাবে ভারতের একটি গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র নিজে তাদের দেশে কোনো বিদেশি সংস্থাকে ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে কড়া আইনি নজরদারিতে রাখে। তারা যদি নিজেদের দেশে বাইরের দেশের হস্তক্ষেপ বরদাস্ত না করতে পারে, তবে ভারত কেন বিদেশি অনুদানের নামে চলা বেআইনি আর্থিক লেনদেন বরদাস্ত করবে? বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের নিজস্ব আইনি কাঠামো এবং সংসদীয় ব্যবস্থা রয়েছে। মার্কিন কংগ্রেসের কোনো লবি বা রাজনৈতিক দল ভারতের আইনসভাকে নিয়ন্ত্রণ করতে পারে না। ভারত সরকারের এই শক্ত অবস্থান প্রমাণ করে যে জিওপলিটিক্সের ময়দানে ভারতের সিদ্ধান্ত নির্ধারিত হয় নতুন দিল্লির জাতীয় স্বার্থে, ওয়াশিংটন বা নিউ ইয়র্কের স্বার্থে নয়। পরিশেষে এটাই বলবো, 2026 সালের এই এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে তৈরি করা আইন নয়। এটি ভারতের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার একটি অত্যন্ত যুগান্তকারী ও সাহসী আইনি পদক্ষেপ। যেসব বিদেশি সংস্থা সত্যিকার অর্থে ভারতের দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে চায়, তাদের জন্য ভারতের দরজা সবসময় খোলা। কিন্তু অনুদানের আড়ালে যারা ভারতের মাটিতে সমান্তরাল সাম্রাজ্য গড়ে তুলতে চায়, তাদের জন্য এই আইন একটি চরম হুঁশিয়ারি। আমেরিকার ট্রাম্প ক্যাম্প বা তাদের লবি যতই চাপ সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, ভারতের সার্বভৌম সংসদ এই বিল পাশ করে দেশের অর্থনৈতিক ও অভ্যন্তরীণ সুরক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের কি মনে হয়, ভারতের কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক চাপের সামনে নতি স্বীকার করা উচিত, নাকি নিজেদের সার্বভৌম অধিকার বজায় রেখে এই এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল 2026 কঠোরভাবে প্রয়োগ করা উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ভূরাজনৈতিক এবং সঠিক আন্তর্জাতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।